জাস্টিস ফর আরজিকর কথাটাও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী শুনতে পাচ্ছিলেন না, যেন গায়ে জ্বালা ধরছিল একটা। সেই আন্দোলনের মুখ ছিল ডক্টররা, জুনিয়র সিনিয়র ডক্টররা। আমার মনে হচ্ছে ওদের মুখটা বন্ধ করার জন্য এটা করা হয়েছে। কোর্টে সেই আজকে আবার সেই মিথ্যা কথা যে ওরা আমাদের সঙ্গে যোগাযোগ করছে, আমরা কোনো রকম সবসময় আমাদের সঙ্গে যোগাযোগ রাখি। এবার আমি যখন আমাদের লয়ারদের কথা শেষ হলো, আমি জজ সাহেবকে জিজ্ঞেস করি, স্যার আমি কিছু বলতে পারবো? আমি তখন বললাম যে 7 মাস আজকে সিবিআই তদন্তভার হাতে নিয়েছে, আজ পর্যন্ত কোনোদিন তদন্তের অগ্রগতি সম্বন্ধে আমাদের কোনো রকম ওয়াকিবহাল করেনি। এই হচ্ছে ওনাদের মানে তৃণমূল দলের চরিত্র, এবং সেই চরিত্রকে বজায় রাখতে আজকে উনি এ সমস্ত করছেন। এবং একটা কথা আমি যে জিনিস বলছি, 9 আগস্টের পর থেকে পশ্চিমবঙ্গে যত ঘটনা ঘটেছে, নারী ধর্ষণের, নারী মেয়েদের উপর অত্যাচার, আজকে যদি আমার মেয়েটার বিচারের জন্য উনি লড়তেন, এই ঘটনাগুলো অবশ্যই ঘটতো। যদি ধামাচাপা না দিতেন প্রথম থেকে যারা দোষী, কেন সেদিন এভাবে আমার মেয়ের দেহটাকে পুড়িয়ে দেওয়া হলো? আমি তো এখনো মুখ্যমন্ত্রীর কাছে এটাই জবাব চাইবো। শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, স্বাস্থ্য ব্যবস্থা আরো দুরবস্থা, যেটা আমার মেয়ের মৃত্যুর পর পুরো প্রকাশ্যে এসেছে। সুতরাং এইদিকে নজর দিন, পরিষেবা যাতে ঠিকঠাক থাকে। এইভাবে মানুষকে তোষণ করে, মানুষকে তেল লাগিয়ে কোনোদিন কাজ করানো যায় না। খেলাধুলা করে বেড়াবে আর পয়সা দিয়ে পাস করিয়ে দেবে, এরকমই মনে হচ্ছে আমার। এই ক্রিমিনাল অফেন্স কোনো কাজ এই ডেথ সার্টিফিকেটের পেছনে হয়েছে, সেটা প্রকাশ্যে আনতে কলেজ কর্তৃপক্ষ চাইছে না, এবং কর্পোরেশন তো চাইছেই না। তার জন্যই আমরা ডেথ সার্টিফিকেটটা পাচ্ছি না, এবং এটাই আমরা মনে করছি যে এই ক্রিমিনাল এই ডেথ সার্টিফিকেট ইস্যু হওয়ার পরে কোনো ক্রিমিনাল অবশ্যই সামনে চলে আসবে। যদি মেয়েটাকে এত শিক্ষিত না হতো, তাহলে হয়তো মেয়েটা এত মেধাবী যদি না হতো, আজকে আমি হয়তো মেয়েটাকে হারাতাম না। মুখ্যমন্ত্রী যেটা বললেন ধনধান্য স্টেডিয়াম থেকে, যে ডাক্তারদের সঙ্গে তিনি বৈঠক করেছেন, করে যেটা বললেন যে বেতন বাড়িয়ে দেওয়া হলো সমস্ত ডাক্তারদের, প্রাইভেট প্র্যাকটিসের পরিধি বাড়িয়ে দেওয়া হলো, হাউস স্টাফ, পোস্ট গ্রাজুয়েট, ইন্টার্ন, ট্রেনি, পোস্ট ডক্টরেট ট্রেনি সবার বেতন 10,000 টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছে, তার ঘোষণা করা হয়েছে। এবং হাসপাতালের 20 কিলোমিটারের মধ্যে এতদিন পর্যন্ত প্রাইভেট প্র্যাকটিস করা যেত না, সেখানে প্রাইভেট করা যেত, সেখান থেকে 30 কিলোমিটার বাড়ানো হলো। এবং জুনিয়র ডাক্তার বা যাদেরকে সাসপেন্ড করা হয়েছিল স্যালাইন কাণ্ডে, তাদের সাসপেনশন পর্যন্ত তুলে নেওয়া হলো। কি বলবেন এই বিষয়টা নিয়ে? সাসপেনশন তুলে নেওয়া হয়েছে, খুবই ভালো। এটা তো ওদের দোষ ছিল না, এটা জাল স্যালাইন ছিল। এবং ওদের যে বেতন বাড়ানো হয়েছে, এটাতেও আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো স্বাস্থ্যমন্ত্রী হিসাবে। যে আমি দেখেছি পিজিটি বা ইন্টার্ন আমার মেয়ে তো করেছে, কতটা কষ্ট ওদের হয়। আমার মেয়ে মাঝে মাঝে বাড়িতে এসে স্নান করার ওখানে গিয়ে স্নান না করে ঘুমিয়েই পড়তো, এত টায়ার্ড থাকতো। সেখানে যে বেতন পেত, বেতন তো না, স্টাইপেন্ড যেটা পেত, সেটা খুবই সামান্য। ওটা বাড়িয়ে দেওয়া করে খুব ভালো, ওনাকে আমি আন্তরিক অভিনন্দন জানাবো। কিন্তু সর্বস্তরের ডাক্তারদের, সিনিয়র রেসিডেন্টদের 15,000 টাকা করে বেতন বাড়ানো হয়েছে। এটা দেখে কেমন যেন মনে হচ্ছে যে কোনো উপায়ে ডাক্তারদের যে এই আক্রোশ বা এই মানে বিরক্তি বা রাগ যেটা তাদের হয়েছে, তাদের সঙ্গেই একজন যে মেয়ে মানে অভয়া, যাকে হাসপাতালের মধ্যে এভাবে শেষ হয়ে যেতে হলো, এবং তা নিয়ে মুখ্যমন্ত্রীর এতটুকু হেলদোল ছিল না, সেটাকেই প্রশমিত করার জন্য একটা ঘুরিয়ে চাল চাললেন। আপনার কি তাই মনে হয়? আমারও সেটাই মনে হয়, কারণ প্রথম থেকে আমি দেখেছি, প্রথম থেকে যেমন ধামাচাপা দেওয়ার ব্যাপারটা হসপিটালেই ছিল, তেমনি মানে জাস্টিস ফর আরজিকর কথাটাও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী শুনতে পাচ্ছিলেন না, যেন গায়ে জ্বালা ধরছিল একটা। সেই আন্দোলনের মুখ ছিল ডক্টররা, জুনিয়র সিনিয়র ডক্টররা। আমার মনে হচ্ছে ওদের মুখটা বন্ধ করার জন্য এটা করা হয়েছে। একটা প্রশ্ন করব যে আজকে তো আপনাদের কোর্টে যাওয়া ছিল, সিবিআই এর সঙ্গে আজকে মামলাটা ছিল, সেখানে কোর্টে কি দেখলেন? সিবিআই এর মানে আইনজীবীরা কিভাবে মামলাটা সাজিয়েছে, বা আপনারা কতদূর তাতে স্যাটিসফাই? সিবিআই কোর্টে সেই আজকে আবার সেই মিথ্যা কথা যে ওরা আমাদের সঙ্গে যোগাযোগ করছে, আমরা কোনো রকম সবসময় আমাদের সঙ্গে যোগাযোগ রাখি। এবার আমি যখন আমাদের লয়ারদের কথা শেষ হলো, আমি জজ সাহেবকে জিজ্ঞেস করি, স্যার আমি কিছু বলতে পারবো? আমি তখন বললাম যে 7 মাস আজকে সিবিআই তদন্তভার হাতে নিয়েছে, আজ পর্যন্ত কোনোদিন তদন্তের অগ্রগতি সম্বন্ধে আমাদের কোনো রকম ওয়াকিবহাল করেনি, এবং আমাদের সঙ্গে যোগাযোগ করেছে শেষ নভেম্বর মাসের 10 তারিখে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, আজ পর্যন্ত 4 মাস কোনো রকম কেউ যোগাযোগ করেনি। যখনই আমরা এই পিটিশনটা জজের কাছে করেছি, তখন আইও পরশুদিন আমাকে ফোন করেছিল সন্ধ্যাবেলা, আমি ফোন ধরিনি।
আমি জজকে সরাসরি কথাটা বললাম যে আজকে যে বলছে যে আমার যোগাযোগ কিভাবে যোগাযোগ রাখবে, আমার সঙ্গে যোগাযোগ রাখবে আমার মেয়ের যে মৃত্যু তদন্ত কি করছে কিভাবে হচ্ছে এই ব্যাপারেই কোনো খোঁজ খবর দরকার থাকলে যোগাযোগ করতে পারে, কিন্তু সেই ব্যাপারে কোনো রকম যোগাযোগ করেন। এবং সীমা বাহুজা তিনি তো কোর্টে দাঁড়িয়েই বলেছেন যে আমি কোনো রকম তদন্ত করিনি, কলকাতা পুলিশ যা করেছিল সেখানে আমি সেই মোড় দিয়ে চার্জশিট দিয়েছি। এবং আমি তখন বললাম যে আজকেও যে ওরা স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে কিছুটা দেখেছি, এবং বললাম চার্জশিটের যে 16-29 নম্বর পয়েন্টে যেরকম বলেছিল আগে সেই রকমই আর একটা বিষয় আজকের এই স্ট্যাটাস রিপোর্টে জমা দিয়ে আপনাদের কাছে ধরিয়ে দিল। আচ্ছা, তখন জজ সাহেব বললেন যে আপনি নিশ্চিন্ত থাকুন, পরবর্তীকালে যদি কোনো সমস্যা হয় আবার পিটিশন করবেন, আমি এদের আবার ডেকে পাঠাবো। মুখ্যমন্ত্রী ডাক্তারদের যে বিরাট ভুরি ভুরি সমস্ত তাদের সাসপেনশন তুলে নিলেন, তাদের বেতন বাড়িয়ে দিলেন, বাড়িয়ে দেওয়ার ঘোষণা করলেন, বা তাদের প্রাইভেট প্রাকটিসের পরিধি বাড়ানোর কথা বললেন, এতে কোনো লাভ হবে? মানে জুনিয়র ডাক্তারদের যে ক্ষোভ সেটা কমবে? আজকে যে উনি 10 বছর 1911 সাল থেকে উনি 2011 থেকে ক্ষমতা এসছেন, আজকে 15 বছর প্রায় ক্ষমতায় রইলেন। উনি তো দেশ চালান মানে রাজ্যটা চালানোর এই পরিস্থিতিটা সিস্টেমটাই তৈরি করেছেন যে মানুষকে দিয়ে সন্তুষ্ট করে ভোট কিনবো এবং আমি ক্ষমতায় থাকবো। যেমন আজকে একটা আনন্দবাজার কাগজে পড়ছিলাম, অসিত মজুমদার ত্রিপুরার বিধায়ক, সত্যি আমার খুব দৃষ্টিকটু লেগেছে খবরটা। অসিত মজুমদার মহাশয় চারটা বটতলা ব্যান্ডেল, উনি ওখানে এক জায়গায় যাচ্ছিলেন, একজন বৃদ্ধ বয়স্ক ভদ্রলোক জিজ্ঞেস করলো, স্যার আপনি যে পাশে এই সমস্ত লোকজন নিয়ে ঘুরছেন, মস্তান নিয়ে ঘুরছেন, এটা কি ঠিক করছেন? তখন উনি উত্তর দিয়েছেন কি যে দেখুন মস্তানদের ভোট দিয়ে পেয়েও আমাকে জিততে হয়, এবং যে শুধু ডাক্তার আর ইঞ্জিনিয়ারদের ভোট পেলে আমি জীবনে জিততে পারবো না, সবার ভোট আমার, এই মস্তানদের ভোটও আমাদের নিতে হয়। আনন্দবাজার কাগজের একটা প্রথম পেজে এরকম একটা খবর আজকে প্রকাশিত হয়েছে। এই হচ্ছে ওনাদের মানে তৃণমূল দলের চরিত্র, এবং সেই চরিত্রকে বজায় রাখতে আজকে উনি এ সমস্ত করছেন। এবং একটা কথা আমি যে জিনিস বলছি, 9 আগস্টের পর থেকে পশ্চিমবঙ্গে যত ঘটনা ঘটেছে, নারী ধর্ষণের, নারী মেয়েদের উপর অত্যাচার, আজকে যদি আমার মেয়েটার বিচারের জন্য উনি লড়তেন, এই ঘটনাগুলো অবশ্যই ঘটতো না। যদি ধামাচাপা না দিতেন, প্রথম থেকে যারা দোষী তাদের যদি ধরতেন, একমাত্র সঞ্জয় যে এই কাজ করে গেছে আমার মেয়ের সঙ্গে, এটা আমরা মেনে নেব না, এটা গোটা বিশ্বই মেনে নেয়নি, সেইখান থেকে আর কেউ ধরা পড়ছে না, মানে ধামাচাপা দেওয়া হয়েছে। এবং মুখ্যমন্ত্রী সেটা নিজে স্বীকার করেছেন যে ডেড বডি গ্রিন করিডোর করে 20 মিনিটের মধ্যে বাড়ি চলে এসেছে। আমরা তখন সেকেন্ড পোস্টমর্টম চেয়ে টালা থানায় এসেছে, এবং রাত 2টো অবধি উনি বিনীত গোয়েলের সঙ্গে কথা বলেছেন কিভাবে দেহটা তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া যায়। এটা কি মানে স্পষ্ট যে দেহটা পুড়িয়ে ফেললে আর কারা করেছে এটা প্রমাণ থাকবে না, তাই তৎপর হয়েছিলেন দেহটা পুড়িয়ে ফেলার। আমরা তো হামেশাই দেখি এরকম যে কেস হবে যে একদিন দুদিন কেন অনেক দিন থাকে, ডেড বডি রেখে দেওয়া হয়, সেকেন্ড পোস্টমর্টম হয়, তারপরেও পোস্টমর্টম হয়। ঘটনা যেহেতু প্রত্যক্ষদর্শী নেই, কেন সেদিন এভাবে আমার মেয়ের দেহটাকে পুড়িয়ে দেওয়া হলো? আমি তো এখনো মুখ্যমন্ত্রীর কাছে এটাই জবাব চাইবো। মুখ্যমন্ত্রী যে এত বিরাট বড় বড় ঘোষণা করলেন আজকে, এরপরেও মুখ্যমন্ত্রী চিকিৎসকদের কর্তব্যের কথা মনে করিয়ে দিয়েছেন এবং বলছেন যে ন্যূনতম 8 ঘন্টা সরকারি পরিষেবা দিন, সেই সময় গাফিলতি করবেন না, অন্য কোথাও চলে যাবেন না, তারপরে আপনারা অন্য জায়গায় প্রাইভেট পরিষেবা দিন, আমার কোনো আপত্তি নেই। এর জন্য আমি দূরত্বটাও বাড়িয়ে দিচ্ছি, কলকাতা শহরে 2 কিলোমিটারের বদলে 3 কিলোমিটার দেওয়া হলো, এবং এর মধ্যে আরো বেশি হাসপাতাল পড়বে। কিন্তু মনে রাখবেন, সরকারি পরিষেবা দেওয়ার সময় প্লিজ মনোযোগী হন। অপারেশন করার সময় বা মরণাপন্ন রোগী দেখতে হলে সরকারি হাসপাতালে ডেকে পাঠান, সেই পরিকাঠামো রয়েছে সরকারি হাসপাতালে। মুখ্যমন্ত্রী বলছেন, আপনাদের কি মত? আপনাদের মেয়ে তো সরকারি হাসপাতালে, কোনো পরিকাঠামো এবং সুষ্ঠু মেডিসিন সরবরাহ হয় না, কারণ টেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে ওষুধের প্রক্রিয়া বিষক্রিয়ায় মানুষ মারা যেত, জাল ওষুধের বিষক্রিয়া। 2 দিন আগে দেখা গেছে অনেক জাল ওষুধ বেরিয়েছে, যেটা মানে নিত্য প্রয়োজনীয় বলতে হলে টেলমা 13 না কি, টেলমা 13, এটা যত প্রেসারের পেশেন্ট সবাই খায়, ওটা জাল বেরিয়েছে। আজকে কেন্দ্র সরকারের দোষ, রাজ্য সরকারের দোষ, এগুলো না করে আমি রাজ্য সরকার, রাজ্য চালাবো, আমার রাজ্যের লোক পরিষেবা পাক, সেটা রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব, এবং সেটা তিনি করুন, তাহলেই দেশের স্বাস্থ্য পরিষেবা ভালো হবে। এবং ভবিষ্যতে স্বাস্থ্য পরিষেবা মানুষের খুব প্রয়োজনীয় জিনিস, মানে শিক্ষা, স্বাস্থ্য, সরকার যে এই দুটোকে মানুষকে সচেতন হোক। শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, স্বাস্থ্য ব্যবস্থা আরো দুরবস্থা, যেটা আমার মেয়ের মৃত্যুর পর পুরো প্রকাশ্যে এসেছে। সুতরাং এইদিকে নজর দিন, পরিষেবা যাতে ঠিকঠাক থাকে। এইভাবে মানুষকে তোষণ করে, মানুষকে তেল লাগিয়ে কোনোদিন কাজ করানো যায় না।
ডাক্তাররা প্রচন্ড পেশেন্সের সঙ্গে রোগীদের দেখে এবং তারা তাদের যে অস্ত্র, মেইন অস্ত্র, সেই অস্ত্রটা ধারালো অস্ত্র তাদের তুলে দাও, সুষ্ঠু পরিষেবা দিতে তাদের কোনো অসুবিধা নেই। অভয়ার এই ঘটনার পর থেকে পরপর যেটা প্রথম বিষয় উঠে এসছে যে হাসপাতালগুলোতে নিরাপত্তা ব্যবস্থায় চরম গাফিলতি, এবং এর পরেই চিকিৎসকরা নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন তোলেন যে তাদের নিরাপত্তা নেই। সেক্ষেত্রে দাঁড়িয়ে সে কথা উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে প্রয়োজনে এক্স সার্ভিসম্যানদের যুক্ত করা হোক, মোবাইল ভ্যান বানানোর কথাও বলেছেন, এবং একই সঙ্গে বলছেন যে হোস্টেলে খেলাধুলোর জন্য অর্থ বরাদ্দ করা হোক যাতে প্রত্যেকটা মেডিকেল কলেজে মানে খেলাধুলার সমস্ত ব্যবস্থা থাকে। আপনাদের মনে হয় যে এই রকম সমস্ত প্রকল্প বা এইসব হোস্টেলে খেলাধুলোর জন্য বাড়িয়ে খেলা মেলা করে চিড়ে ভিজবে? হাস্যকর ব্যাপার, ওনার রাজ্যে আরজিকর হসপিটাল পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত, সেই সুপ্রিম কোর্টকে বলতে হচ্ছে যে পশ্চিমবঙ্গ পুলিশের উপরে ভরসা রেখে সিআরপিএফকে এই হাসপাতালের প্রতিরক্ষার দায়িত্ব দেওয়া হোক। অন্যান্য হসপিটালগুলো তাহলে সিএসএফকে দিয়ে দিক, সেন্ট্রাল ফোর্সই থাকুক, দরকার কি রাজ্য সরকার যদি অক্ষম হয়। আজকে রাজ্য সরকারের পুলিশ নিয়ে রাজ্য সরকার বলুক, সিভিক ভলেন্টিয়ার যখন দিতে পারছে না, সিভিক ভলেন্টিয়ার দেওয়ার যার প্রথম উদ্দেশ্য যে দালালি করে ওরাও খাক, পরিষ্কার কথা বলতে গেলে, সেটা যখন করতে পারছে না তখন সিআইএসএফকে দিয়েই সব হসপিটাল চলুক না, রাজ্য চলুক। যদি অসুবিধা হয় পুলিশ দিয়ে যদি না করতে পারে, আমার তো মনে হয় ইমিডিয়েট রাজ্যের যা পরিস্থিতি সিআইএসএফ দিয়ে পুরো রাজ্যকে চালানো উচিত। তিলোত্তমার মৃত্যুর পরে মুখ্যমন্ত্রী এখন যে বিষয়টা তুলে ধরেছেন যে তিলোত্তমার যখন এই ঘটনা ঘটেছিল তারপরে তিনি নিজে অপরাজিতা বিল এনেছিলেন, তার শাস্তির মানে তার যারা অপরাধী তাদের শাস্তির দাবিতে তিনি নিজে রাস্তায় হেঁটেছেন, অপরাজিতা বিল এনেছেন এবং সেটা এখনো পড়ে রয়েছে। কি বলবেন? মুখ্যমন্ত্রী তো বলছেন অপরাজিতা বিল এনেছেন, তার দায় শেষ? মুখ্যমন্ত্রী যে মিছিলটা করেছিলেন, যেখানে উনি শেষ বক্তব্য রেখেছিলেন, সেখানে উনি পিছনে যে ব্যানারটা ছিল সেখানে লেখা ছিল অপরাধীদের শাস্তি চাই, সেখানে লেখা ছিল না অপরাধ যারা যে করেছে তার শাস্তি চাই, অপরাধীদের কথা বলেছিলেন। উনি নিশ্চয়ই তখন জানতেন যে অপরাধীরাই এর সঙ্গে যুক্ত, কিন্তু লাস্টে সঞ্জয় যখন কনভিক্ট হলো তখন তো উনি মানে আনন্দে আত্মহারা, যে কলকাতা পুলিশ যা করেছে সিবিআই এসে তাই সিলমোহর দিয়েছে। তিনি তো এটাও বলেছেন ধর্ষিতার শাস্তি চাই। সেটা তো উনি বলেই থাকেন, ওনার যে কি বলবো, এটা ওনার ট্যাকটিক্স প্রচারের। আমার এখন যা মনে হয় উনি এত এত যে কথাটা ছোট বাচ্চা জানে সেই কথাটা উনি জানেন না, আর বলে দেন মুখে। নজরুল ইসলাম মহাভারত লিখেছে, উনি বলেছেন, সেগুলো ইচ্ছাকৃত বলেন, মানে প্রচারে আসার জন্য বলেন। আমি বলবো যে এই যে মেডিকেল কলেজে হোস্টেলে খেলাধুলা চালু হোক, এখানে কি ছোট ছোট বাচ্চারা মেডিকেল পড়তে আসে? এখানে বড় এরা অনেক পড়াশোনা করে তারপরে এই জায়গাটা আসতে হয় এবং এদের প্র্যাকটিস করতে হয়, অনেক অনেক শিখতে হয় এখানে এসে। এটা একটা মানে মানুষকে বাঁচানোর লড়াই, জীবন মরণের লড়াই এখানে। সেখানে খেলাধুলা সাজিয়ে রাখবে, তার মানে কদিন আগে যে আমরা দেখেছিলাম যে পয়সা দিয়ে পাস করানো হয়, সেগুলোই চালু থাকবে? খেলাধুলা করে বেড়াবে আর পয়সা দিয়ে পাস করিয়ে দেবে, এরকমই মনে হচ্ছে আমার। মানে আপনার কি মনে হচ্ছে যে এই যে খেলাধুলোর জন্য অর্থ বরাদ্দ করা বা তাদের স্যালারি বাড়িয়ে দেওয়া, মানে রেমুনারেশন বাড়িয়ে দেওয়া, এই সবটাই হচ্ছে গিয়ে এই সমস্ত দুর্নীতি বা গাফিলতিকে ঢাকার অজুহাত? পুরোটাই ঢাকার অজুহাত। একটা রাজ্য, দেশ আর একটা পরিবার, এর মধ্যে কোনো তফাৎ নেই। একটা পরিবার চলবে, পরিবারের কেউ কাউকে শাসন করবে না, সবাইকে খালি প্রশ্রয় দিয়ে যাবে, এইভাবে কোনোদিন পরিবার চলতে পারে না। সেই পরিবারের কোনোদিন পরিবার কোনোদিন এগিয়ে যেতে পারবে না। সেরকম রাজ্য শুধু প্রশ্রয় পেয়ে যাবে সবাই, অপরাধীরা, তারপরে যে কাজ করবে না সে, তারা শুধু প্রশ্রয় পেয়ে যাবে। তাহলে কি হবে? তাহলে সেই দেশ রাজ্য ঠিকমতো চলবে না। সেই সব রাজ্যে এই ধরনের অশান্তি প্রতি সময় লেগে থাকবে, অপরাধ প্রবণতা মানুষের মধ্যে বৃদ্ধি পাবে। মানুষ যখন পরিশ্রম করে কোনো জিনিস উপার্জন করে, প্রথম জীবনে যখন কেউ একটা টাকা রোজগার করে, তখন তার যে আনন্দটা হয় সে মনে হয় পৃথিবী জয় করেছে, এই কথাটা তার মনে হয়। আর যদি সেই হঠাৎ করে ব্যাংকের অ্যাকাউন্টে মাস গেলে 1000 টাকা 2000 টাকা চলে, সে আনন্দ তার হয় না, কখনোই হয় না। ভিক্ষার পয়সার এক আনন্দ আর রোজগার করা, নিজের পরিশ্রমে রোজগার করা 10 টাকার আনন্দ অনেক বেশি। আর একটা বিষয় নিয়ে কিন্তু বেশ এখন শোরগোল উঠেছে, যেটা আপনারাও মানে প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে যে আরজিকর কর্তৃপক্ষ এখন একটা কাঠগড়ায় দাঁড়িয়ে পড়েছে, তাদেরকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। সেটা হচ্ছে অভয়ার ডেথ সার্টিফিকেট নিয়ে,
যেখানে আরজিকর কর্তৃপক্ষ ডেথ সার্টিফিকেট দিতে চাইছে না, কারণ অন্য কোনো জায়গায় মৃত্যু হলে সেক্ষেত্রে তাদেরকে মানে হাসপাতালে নিয়ে আসলে ডেথ সার্টিফিকেট দেওয়া হয়, এরকম একটা প্রশ্ন, এরকম একটা কথা বলেছে আরজিকর হাসপাতালের পক্ষ থেকে। আর অন্যদিকে যখন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে এই নিয়ে কথা বলা হয়েছে, তখন তারা বলেছে যে যেহেতু আরজিকরে এই ঘটনা ঘটেছে, সুতরাং ডেথ সার্টিফিকেট আরজিকরকে দিতে হবে। কিন্তু মাঝখান থেকে যেটা আরেকটা সমস্যার ব্যাপার, ডেথ সার্টিফিকেটের মধ্যে তো চালানের একটা নম্বর থাকা উচিত, সেটার কি হবে? একটা কথা বলছি, এই ডেথ সার্টিফিকেট যেদিন ইস্যু হবে দেখবেন কোনো না কোনো ক্রিমিনাল সামনে আসবে। এই ক্রিমিনাল অফেন্স কোনো কাজ এই ডেথ সার্টিফিকেটের পেছনে হয়েছে সেটা প্রকাশ্যে আনতে কলেজ কর্তৃপক্ষ চাইছে না এবং কর্পোরেশন তো চাইছেই না। তার জন্যই আমরা ডেথ সার্টিফিকেটটা পাচ্ছি না, এবং এটাই আমরা মনে করছি যে এই ক্রিমিনাল এই ডেথ সার্টিফিকেট ইস্যু হওয়ার পরে কোনো ক্রিমিনাল অবশ্যই সামনে চলে আসবে। তাহলে কি আপনাদের মনে হচ্ছে, মানে এটা প্রশ্নও উঠছে যে ডেথ সার্টিফিকেট তৈরিতে অনিয়ম হচ্ছে? আদালত ছাড়া অনিয়ম তো সেই দিন থেকেই হয়েছে, সেই 9 আগস্ট আমরা যখন হসপিটালে গেছি তখন থেকেই দেখেছি সবকিছুই অনিয়ম। যেমন একটা মৃত্যু ঘোষণা হয়েছে, সেখানে কোনো কর্ডন ছিল না। সব যখন একটা এরকম মৃতদেহ দেখি, সেখানে কেউ ঢুকতে দেওয়া হয় না, পুলিশ এসে করিডর সেখানে সেই সব ছিল না, আমাদের ঢুকতে দেওয়া ছিল না, কিন্তু মানে ঠিক থেকে ভিড় ছিল সেমিনার হলটা। সেটা আমরা পরে টিভিতে দেখেছি, অনেক দেবাশিস সোম, প্রসূন ব্যানার্জি এরা সব সেখানে ছিলেন, এক্সপার্টরা অনেক, এবং ইন্দিরা মুখার্জি যে উনি সবাইকে চিনিয়েও দিচ্ছিলেন যে আমাদের অভিজ্ঞ বিরূপাক্ষ ওরা সব ছিল, যে আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, আমাদের ফরেন্সিক এক্সপার্ট, এভাবে চিনিয়ে দিচ্ছিলেন। কিন্তু সেখানে দেহটা কিন্তু কোনো কর্ডন ছিল না। কিন্তু ডেথ সার্টিফিকেট তুলছে, এবং তার সাথে আরেকটা বিষয়ের প্রশ্ন উঠছে যে ডেথ সার্টিফিকেট যদি না থাকে তাহলে আদালতে নথিতে সেটা উল্লেখ কি করে হলো? হ্যাঁ, এই যে ফলে সমাদার যে ডিপোজিশন দিয়েছে তিনি অনেকভাবে বলেছেন যে ডেথ সার্টিফিকেট আমি দিয়েছি, কিন্তু যখন আমরা ডেথ সার্টিফিকেট অরিজিনাল দিয়েছি তখন উনি বলছেন আমি ইন্টিমেশন সার্টিফিকেট দিয়েছি, আমি ডেথ সার্টিফিকেট দিইনি। উনি আদালত অবমাননার দায়িত্ব হওয়া উচিত। আমার তো মনে হয় আর এই যে মুখ্যমন্ত্রী এত কিছু না করে যে যার কর্তব্যে গাফিলতির জন্য তার যে চালা থানার পুলিশ যে কাজটা করেছে সেই চালা থানার বিভাগীয় তদন্ত হওয়া উচিত, এবং আরজিকর হসপিটাল যে অপরাধগুলো করেছে সেগুলো বিভাগীয় তদন্ত করে যারা এই যারা এই ঘটনার সঙ্গে জড়িত সব বেরিয়ে আসবে। না, কিন্তু তাহলে পলি সমাদ্দার যে ডেথ সার্টিফিকেটের উল্লেখ করেছেন তার ভিত্তি কি? আমি আপনাকে বললাম তো, আদালতে দাঁড়িয়ে ডেথ সার্টিফিকেট যখন আমরা পাবো দেখবেন কোনো না কোনো ক্রিমিনাল সামনে চলে আসবে। সেটা এখন পুরো খোলসা করবো না, কয়েকটা দিন যাক, অবশ্যই দেখতে পাবো। মানে তাহলে ওনার ভূমিকাটা এখানে কি, মানে উনি কেন অকারণে মিথ্যেটা বলতে গেলেন? উনি নিশ্চয়ই কিছু জানেন, সেই জন্যই মিথ্যা কথা বলছেন। আরজিকর আদালতে রিপোর্ট জমা দিয়েছে সিবিআই, এবং সেই রিপোর্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মানে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে অভিজিৎ মন্ডলের সিম কার্ডটা এখনই ফেরত দেবে না, এবং সিবিআই বলছে মামলার তদন্তে ওই সিম কার্ড ভীষণ গুরুত্বপূর্ণ, আর সেটা এখনই ফেরত দেওয়া যাবে না। তাহলে কি ওখান থেকে নতুন কিছু বেরিয়ে আসতে পারে বলে আপনাদের বিশ্বাস? ওখানে তো অভিজিৎ মন্ডল এবং পুলিশ সিপি বিনীত গোয়েল এদের কাছে প্রচুর তথ্য আছে, এরা সব টোটাল বিষয়টা জানে, কে কে অপরাধী। এরা সিপি, এসিপি এবং সোফিয়া মল্লিক, এরা তিনজন অবশ্যই কে কে আমার মেয়ের মৃত্যুর সঙ্গে জড়িত এবং কে কে তথ্য প্রমাণ লোপাট করেছে পুরো বিষয়টা জানেন। সিটের প্রধান যে রূপালী মুখার্জি উনিও বিষয়টা জানেন। বিষয়টা এখন অনেকেই জানে, কিন্তু আমরাই শুধু প্রকাশ্যে আসছে না বলে আমরাই জানতে পারছি। আমাদের ধারণা যে অপরাধ করতে পারে এই পর্যন্ত আমরা সূত্র জানি, কিন্তু প্রকৃত অপরাধী তো আমরা সামনে আনতে পারবো না। সিবিআই সাক্ষী আনুক আর কলকাতা পুলিশ আনুক, অবশ্যই আনতে পারবো। মুখ্যমন্ত্রীকে সেটাই আজকে ধর্মদান যদি সেটা অ্যানাউন্স করতেন, আজকে আশা করি সমস্ত রাজ্যের সমস্ত ডাক্তাররা যারা আন্দোলন করেছে এবং যারা ডাক্তারি পড়ে তারা খুব আনন্দ হতো। 10,000 টাকা ভাতা বাড়িয়ে সেই যে আনন্দ পায়নি তার থেকে বেশি আনন্দ পেত আমার মনে হয়। একটা বিষয় যে আমাদের অভয়ার চলে যাওয়ার পর থেকে কিন্তু পরপর অনেকগুলো ঘটনা ঘটে গিয়েছে যেগুলো এরকমই রেপ অ্যান্ড মার্ডারের ঘটনা, এবং অভয়ার যাওয়ার ঠিক কিছুদিনের পরেই কিন্তু উমা নতুন করে আমাদের নজর কেড়েছিল, এবং তারপর পরপর চলছে। এবং সাম্প্রতিক যে ঘটনা নিয়ে আমরা ভীষণভাবে মানে বিস্মিত হতবাক হয়ে গিয়েছি, যে পানাগড়ে যে মেয়েটিকে কটূক্তি করা হলো, তারপর তাকে মানে ধাওয়া করলো মদ্যপ যুবকরা, এবং শেষ পর্যন্ত সে মেয়েটি মানে গাড়ির ব্যালেন্স না কন্ট্রোল করতে পেরে গাড়ি উল্টে গেল এবং মারা গেল। এই বিষয়টা নিয়ে মানে কি বলবেন? ওনার সবসময় চোখ বন্ধই থাকে, তা নাহলে ওনার রাজ্যে সেই 9 তারিখের পর থেকে কতগুলো ঘটনা ঘটেছে। আজকে ঘটনা কেন ঘটে, আমি তো একটাই কথা বললাম, প্রশ্রয় দিয়ে কোনো পরিবারকে উনি
পরিবার আর রাজ্য আমি একই মনে করি। প্রশ্রয় দিয়ে রাজ্য উনি চালাতে পারবেন না। রাজ্যে অরাজকতা আরো বেশি বৃদ্ধি পাবে এবং ওনার বিরুদ্ধে বেশি করে লোক ওনার বিরুদ্ধে কথাবার্তা বলা শুরু করবে। হয়তো এখন উনি ভাতা দিচ্ছেন, সে অনেকে বলে না, এবং স্বার্থ আছে, প্রচুর লোকের স্বার্থ আছে এবং আমি জানি সেটা। এই রাজনৈতিক দলের যারা দলের হয়ে কাজ করে তাদের অনেক স্বার্থ আছে, সেই জন্য করে। কিন্তু সে স্বার্থ যখন ফুরিয়ে যাবে তখন কিন্তু সবাই ওনাকে পেছন দেখিয়ে চলে যাবে। এটা কিন্তু ওনাকে এটা মাথায় রাখা উচিত। আমি একটা অতি সাধারণ, আমি রাজনীতি যেটুকু বুঝিয়ে না বুঝি, এই বয়সটা আমার 62 বছর হয়েছে, যেটুকু আমার বয়স থেকে বুঝি, পরিবার আর রাজ্য সমান। কোনোদিন প্রশ্রয় দিয়ে রাজ্য চালানো যায় না, একটা পরিবারকেও চালানো যায় না। পরিবারকে শাসনও করতে হয়, আবার প্রশ্রয় দিতে হয়। শুধু প্রশ্রয় দেবো আর আনন্দ ফুর্তিতে মানুষকে নাচিয়ে রাখবো, এইভাবে কোনো রাজ্য চালানো যায় না। যা অবশ্য পরিস্থিতি হওয়ার তাই হচ্ছে। আর খুব মর্মান্তিক ঘটনা একটা যখন শুনি আমাদের খুবই বেদনা, দুঃখ পাই, কিন্তু কিছু করার থাকে না আমাদের, আমরা সহ্য করতে হয়। আজকে আবারও এই যে তরুণী সুতন্দ্রা, তার মৃত্যু হলো, তাতে কি সত্যি সত্যি এই ব্যাপারটা এখন মেয়েদেরকে ভেতরে ভেতরে শক্ত করে নিতে হবে যে না বাবা রাতে বেরোতে পারবো না, তাহলে পরে হয়তো এরকম কিছু ঘটে যেতে পারে? অবশ্যই সবকিছু মেনে, কিন্তু ছেলে মেয়ে যখন সমান, আজকে সারা পৃথিবীর যেদিকে মানে দেশকে আগে নিয়ে যেতে গেলে মেয়েদেরও এগিয়ে আসতে হবে, যেটা আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আজ থেকে 200 বছর আগে বলেছেন এবং তার জন্য প্রচেষ্টা চালিয়ে এসেছেন। আজকে আমাদের সেই জিনিসটা মাথায় রাখতে হবে এবং সবাইকে এগিয়ে আসতে হবে এবং সবাইকে স্বাধীনতাটাও রাখতে হবে এবং সবাইকে সমাজবদ্ধভাবে, মানুষ সমাজবদ্ধ জীব, মান আর হুঁশ, এটা হচ্ছে মানুষ, এটাকে মানুষকে সেই জায়গাটা ঠিক রাখতে হবে। সবাইকে ঠিক সুনজরে দেখতে হবে। মানুষ যখন কাকে কুনজরে দেখবে, কারণ প্রশ্রয় পেলেই দেখবে, প্রশ্রয় যাতে না পায় সেই জিনিসটাও সরকারকে দেখতে হবে। সরকারের যে দায়িত্ব, সরকারের দায়িত্ব পালন ঠিক মতো করছে না, তার জন্যই আর ঘটনাগুলো আরো দিন দিন বেশি করে ঘটছে। যত এরকম প্রশ্রয় দেওয়ার চেষ্টা করবে, খেলা মেলা উৎসব নিয়ে মেতে থাকবে, তত আর এই সমস্ত ঘটনা দিন দিন বাড়তেই থাকবে। আমার তো মনে হয় যে মদের লাইসেন্স এত বৃদ্ধি পেয়েছে, যে মদের দোকান এত বেড়েছে, যে ওই জন্য মদ্যপও বেড়ে গেছে, মাতাল বেড়ে গেছে, যে জন্য মুখ্যমন্ত্রীর উচিত মদের লাইসেন্স একটু কমানো। না কাকিমা, আরেকটা যেটা বিষয় যে আপনি যখন আপনার মেয়েকে পড়াশোনা করেছিলেন, সে রাত জেগে পড়েছে, পড়ে তারপরে সে পরীক্ষা দিয়ে আজকে ডাক্তারিতে যখন চান্স পেয়েছে, তখন আপনি জানতেন যে আপনার মেয়েকে নাইট ডিউটি করতে হবে, বা আমাদের মতো সাংবাদিক যারা মহিলারা কাজ করেন তাদেরকে তাদের বাড়ির লোকজন জানে যে প্রয়োজন পড়লে তাকে রাত্রিবেলাতে নাইট ডিউটি করতে হবে, সে বাড়িতে ফিরতে পারবে না, তাহলে তাদের বাড়ির লোককে কি এখন মানে এই চিন্তা নিয়ে, আশঙ্কা নিয়ে বাঁচতে হবে যে আজকে রাত্রে আমার মেয়ে বাইরে রইলো, কালকে নাও ফিরতে পারে বা তার নিথর শরীরটাও ফিরতে পারে, এই রাজ্যে আমাদেরকে এখন থাকতে হবে? তাহলে তো মানে আমি যেমন, আমি নিজে মা হিসাবে বলছি, সবসময় একটা নিজের উপর নিজের মানে কাজ করে যে আজকে যদি মেয়েটাকে এত শিক্ষিত না হতো, তাহলে হয়তো আমি, মেয়েটা এত মেধাবী যদি না হতো, আজকে আমি হয়তো মেয়েটাকে হারাতাম না। আমার মনে এই কোশ্চেনটা এসে, আমার নিজেকে প্রশ্ন করি। তার মানে প্রশ্নটা এইখানে এসে দাঁড়াচ্ছে, যে রাজ্যে চাকরি নেই, যে রাজ্যে শিক্ষকরা রাস্তায় বসে আছে, মানে তাদের নিজেদের কাছে তাদের প্যানেল প্রায় বাতিল হওয়ার পর্যায়ে চলে যাচ্ছে, আজকে একজন ডাক্তার তিনি নিজের মানে কর্মস্থলে আজকে ধর্ষিতা হলেন, খুন হলেন, বা যে কোনো মহিলা রাত্রিবেলায় নিজের বাড়িতে শালীন পোশাক আশাক করেও যদি ফিরতে যায়, তাহলেও সেক্ষেত্রে তাকে রেপের শিকার হতে হচ্ছে বা তাকে খুন হতে হচ্ছে বা মৃত্যু হচ্ছে। সে রাজ্যে তো মনে হয় মেয়েদের সেই 100 বছর আগের অন্ধকার যুগেই থাকা উচিত, যে মানে পড়াশোনা শিখবো না, বিয়ে থাকা করবো, চলে যাবো সংসারে। এরকম জায়গায় পরিস্থিতিতে চলে গেছে। আমাকে রাজ্য পুলিশ প্রশাসন বা হসপিটাল কর্তৃপক্ষ, মানে এই যে আমাদের প্রশাসনিক ক্ষমতা, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে শুধু মেয়ে মেধাবী হলে হবে না, সন্তান শুধু মেধাবী হলে হবে না, তাকে মানে বাবা মাকেও প্রভাবশালী হতে হবে। আজকে যদি আমি প্রভাবশালী হতাম, তাহলে আমার মেয়েটাকে কেউ শুয়েও দেখতো না, যেহেতু সে অতি সাধারণ, তার প্রচুর মেধা, তার প্রচুর পরিশ্রম, প্রচুর মানুষ মানে পেশেন্টদের ভালোবাসতো, তাই সে এই জায়গাটা এসে পৌঁছেছিল। কিন্তু সত্যি কি প্রভাবশালী হলেও সেভাবে তারা ছাড় পাচ্ছে? কারণ শান্তনু সেনের মেয়েও তো ডাক্তারি পড়তো এবং সেখানে শান্তনু সেন নিজেও তো ছাড় পারলেন না, কিছুই হয়নি, তাকেও তো তার দল থেকে তাকে সাসপেন্ড করা হলো। কিন্তু মেয়েটা তো ভালো আছে, ওর বাবা প্রভাবশালী হতে পেরেছিল বলে রক্ষা করতে পেরেছিল। আমরা যদি প্রভাবশালী হতাম, মেয়েকে রক্ষা করতে পারতাম। একটা শেষ প্রশ্ন করব যে আমরা যখন এই অভয়ার মানে তদন্ত যখন চলছে, যখন প্রচন্ড ভাবে টিভির ক্যামেরার সামনে এসছে বা যেখানেই হোক এসেছে ক্যামেরার সামনে বা মিডিয়ার সামনে, তারা হচ্ছেন গিয়ে অনিকেত মাহাতো, তারা ছিলেন কিঞ্জল নন্দ, এরকম তারা রয়েছে ছিলেন।
হঠাৎ করেই দেখা গেল কিঞ্জল নন্দ একটি ফেসবুক পোস্ট করেছেন যে আরজি করে একজন বৃদ্ধ তার হাত কেটে গেছিল এবং সেই কাটা হাত জোড়া লাগিয়েছে অনিকেতরা, এবং তিনি এই পোস্টটাকে দিয়ে তিনি একটা ক্যাপশন লিখেছেন যে এই খবরগুলোর তো প্রচার হয় না। এখন প্রশ্ন হচ্ছে যারা ডাক্তারি পড়েছে তারা কিভাবে হাত জোড়া লাগালেন, কিভাবে মানুষের চিকিৎসা করলেন, সেটাও বুঝি এখন প্রচার করতে হবে। ওরা তো খুবই ছোট, এটা ওদের তো কোনো মানে কি বলবো, এটা ঠিক ইমোশন থেকে কাজ করেছে হয়তো। এত আন্দোলন টান্দোলন করে যখন কোনো বিচার পায়নি তখন হয়তো ইমোশন কাজ করে এই কত ধরনের কথা বলেছে, কিন্তু এই কথাটা ঠিক বলেনি। ডাক্তারদের ভগবানই মনে করে সব মানুষ। এটা ওরা আজকে বিরক্ত হয়ে হয়তো ওরা ভুলে গেছে, মানুষ যেহেতু ওদের উপর ক্ষিপ্ত হয়ে আছে, আজকে ডাক্তারদের এই পরিণতি দেখেই হয়তো তাদের এই কথাটা মন থেকে আর আসতে পারছে না যে আমাদের মানুষ ভগবান মনে করে। আজকে ভগবানের কাজটা ডাক্তাররাই করতে পারে একমাত্র। এই জন্য ওর কোনো দুঃখ পাওয়ার কিছু নেই, অবশ্যই প্রচার হয়, মানুষ জানে, এবং মানুষ জানে বলেই কারো হাত কেটে গেলে তো ডাক্তারের কাছেই প্রথম যায়, অন্য কারো কাছে তো যায় না। যে কামারশালায় যায় না যে সেলাই করে দাও, বা দর্জি কাছেও যায় না যে সুই শুধু সেলাই করে দাও, ডাক্তারের কাছেই যেতে হয়। ডাক্তারদের এখনো মানুষ ভগবান বলে মনে করে, কিছু লোক দুর্বৃত্ত তারা মনে করে না, সেটা ব্যাপারটা আলাদা। সে সব জায়গায় থাকবে, সবকিছু মানিয়ে নিতে হবে, এই নিয়ে দুঃখ করার কিছু নেই। এই জন্য যেন দুঃখ না পায়, আমি এটাই বলবো। এবং এটা তার যে কর্তব্য কাজ করেছে এবং সাকসেস হয়েছে, সেই জন্য সত্যি ভালো লেগেছে।